হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ সুমিত। আজকের টপিক হচ্ছে কারিং ইন জাভাস্ক্রিপ্ট। না, আমি কোনো তরকারি বা চিকেন কারি এই টাইপের কোনো কিছুর কথা বলছি না। আমি জাভাস্ক্রিপ্টের কারিংয়ের কথা বলছি, যেটা হচ্ছে আসলে একটা প্রোগ্রামিং প্যারাডাইম বা একটা প্যাটার্ন। সো এই প্যাটার্নটা নিয়ে আমি আজকে কথা বলবো। ইন্টারভিউতে খুবই পপুলার একটা কোশ্চেন হচ্ছে কারিং নিয়ে কোশ্চেন করা। তো এটা কোনো কনসেপ্ট না, এটা জাস্ট একটা প্যাটার্ন। তো আমরা আজকে সেটা ডিটেল দেখবো। তো আজকের টিউটোরিয়ালটি দেখার পর আশা করি কারিং নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো চলুন শুরু করি। টিউটোরিয়ালটি শুরু করার আগে আমি আমার কারেন্ট সেটআপটা দেখিয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনে index.html নামে একটা ফাইল দেখতে পাচ্ছেন। সেখানে script.js নামে আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ইনক্লুড করে রেখেছি। সেই script.js ফাইলের মধ্যে কারেন্টলি এখন কিছু নাই। তো এই index.html ফাইলটাকে আমি VS কোডের লাইভ সার্ভার প্লাগইন দিয়ে রান করে রেখেছি, যার কারণে যখনই আমি এখানে কোনো কিছু লিখব, যেমন ধরেন আমি এখানে লিখলাম console.log hello, ডান পাশে আমি আউটপুট দেখতে পারবো এবং এটা লাইভ রিলোড হবে। সো এনিওয়েজ, সবার আগে যেটা বলছি যে কারিং এই শব্দটা কোত্থেকে আসলো। কারি শুনলে অনেকটা মনে হয় এটা খাবার রিলেটেড কিছু, কিন্তু আসলে তা নয়। এই নামটা এসছে মূলত একজন বিখ্যাত কম্পিউটার সায়েন্টিস্ট হাস্কেল কারির নাম অনুসারে। তিনি এই প্রোগ্রামিং প্যাটার্নটা তৈরি করেছেন, ফাংশনাল প্রোগ্রামিং এর একটা প্যাটার্ন। এটা কিন্তু কোনো কনসেপ্ট না, আগেই বলে নিচ্ছি, এটা কোনো কনসেপ্ট না। কনসেপ্ট বলতে বোঝায় যেমন হোয়েস্টিং, হ্যাঁ, তারপরে প্রোটোটাইপ, এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হয়। এক্সিকিউশন কনটেক্সট, এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হয় এবং এটা কিন্তু বোঝাটা ম্যান্ডেটরি। কিন্তু এই জিনিসটা বোঝাটা আপনার জন্য ম্যান্ডেটরি না এবং এখানে বোঝারও তেমন কিছু নাই। আপনি যা জানেন সেগুলোর উপরে বেস করেই আজকে কিন্তু এই প্যাটার্নটা মানে আপনি দেখবেন। কিন্তু এটা জাস্ট লেখার একটা ধরন, কোড লেখার একটা ধরন, যে ধরনটা মেইনলি আপনার কোডকে আরেকটু রিডেবল করবে, আরেকটু এক্সপ্রেসিভ করবে। ঠিক আছে, তো সেটাই আমরা আজকে দেখবো যে কিভাবে সেটা হবে। তো সেটা করার জন্য আমরা মাল্টিপ্লাই নামে একটা ফাংশন নিচ্ছি, সিম্পল একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন। সেখানে 3টা নাম্বার আমি রিসিভ করি এবং আমি সেটার গুণফল রিটার্ন করে দেই। ঠিক আছে, তো সেই ফাংশনটা যদি আমি কল করি এখন এখানে console.log মাল্টিপ্লাই এবং আমি ধরেন দিলাম 5 6 7, সো তাহলে আমার ডান পাশে আউটপুট চলে আসছে 210। এখন হাস্কেল কারি যেটা বলেছেন যে যখনই আমার কোনো ফাংশনে মাল্টিপল প্যারামিটার থাকবে, তখন সেই মাল্টিপল প্যারামিটারকে ভেঙে ভেঙে একটা একটা করে প্যারামিটারে যদি কনভার্ট করা যায়, সেটাকেই বলা হবে কারিং। তার মানে কারিং এর ডেফিনেশন হচ্ছে, থিওরিটিক্যাল ডেফিনেশন হচ্ছে কনভার্টিং আ ফাংশন হুইচ হ্যাজ মাল্টিপল প্যারামিটার্স, হ্যাঁ, অ্যান্ড কনভার্ট ইট টু সিঙ্গেল প্যারামিটার ফাংশনস। ঠিক আছে, সেটাই হচ্ছে কারিং প্যাটার্ন। তো তাহলে তার কথা অনুযায়ী চলেন আমরা আমাদের মাল্টিপ্লাইড ভার্সনের, হ্যাঁ, একটা কারিড মাল্টিপ্লাই ভার্সন তৈরি করি, মানে এই মাল্টিপ্লাই ফাংশনেরই একটা কারিড ভার্সন। তো সেখানে উনি বলছেন যে না বাবা, তুমি 3টা নিতে পারবা না, তুমি একটা প্যারামিটার নিতে পারবা। তো আমি একটা প্যারামিটার নিলাম। তাহলে আমার কথা হচ্ছে বিআরসি, তাহলে আমি কিভাবে কি করব? তো এখন জাভাস্ক্রিপ্ট আমরা জানি একটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যদিও ES6 এর পর থেকে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কাজ করা যায়, কিন্তু বাই কোর জাভাস্ক্রিপ্ট কিন্তু একটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো এরকম আরো ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন হাস্কেল আছে, স্কালা আছে। তো এই ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে এগুলোকে ফাংশনাল এই কারণে বলা হয় কারণ আমরা একটা ফাংশনের মধ্যে থেকে আরেকটা ফাংশন রিটার্ন করে দিতে পারি। যেহেতু জাভাস্ক্রিপ্টে ফাংশনও একটা অবজেক্ট এবং ফাংশনের মধ্যে থেকে একটা অবজেক্ট যেহেতু রিটার্ন করা যায়, সেহেতু একটা ফাংশনও রিটার্ন করা যায়। তো এই বিহেভিয়ারটাকে কাজে লাগিয়েই আমরা হাস্কেল কারির এই কারিং প্যাটার্নটা ইন্ট্রোডিউস করব। কিভাবে? এখন দেখেন, আমরা যদি এখান থেকে, ঠিক আছে, ও বলছে যে ভাই তুমি তো আমাকে 3টা দিতে পারবে না, যেহেতু একটা দিয়েছো। তাহলে ঠিক আছে, তুমি দিয়েছো ভালো কথা, আমি তাহলে তোমাকে আরেকটা ফাংশন দিয়ে দিচ্ছি, রিটার্ন করে দিচ্ছি, তুমি তার মধ্যে পরের নাম্বারটা দিয়ে দিও। সে পরের নাম্বারটা হচ্ছে বি। হ্যাঁ, সেও আবার যেহেতু আমার সি এখনো কমপ্লিট হয়নি, সেও তখন আবার বললো ঠিক আছে, তুমি আমাকে একটা দিয়েছো, তাহলে পরের জনকে সি দিয়ে দিও। এই ফাইনালি লাস্ট ফাংশনে যে আমরা 3টা পেয়ে যাচ্ছি এবং তখন আমি রিটার্ন করে দিচ্ছি। সো আমি মাল্টিপ্লাইয়ের জায়গায় যদি কারিড মাল্টিপ্লাই কল করি এবং সেখানে আমি তাহলে কি কল করব, একটা নাম্বার ফার্স্টে দিব, তাই না? সো সে একটা পেলো, সে এই অংশটুকু বেসিক্যালি আরেকটা ফাংশন রিটার্ন করে যেটা বি রিসিভ করে। তাহলে সেই ফাংশনটাকে যদি আমি আবার কল করে দেই এবং বি পাস করে দেই, মানে 6, তাহলে এইটুকু আবার আরেকটা ফাংশনকে রিটার্ন করে, যে ফাইনাল ফাংশনটা, সে আবার সি রিসিভ করে। তাহলে তাকে যখন আমি কল করব তখন তাকে সি দিয়ে দিব। দ্যাটস ইট, একই আউটপুট আসছে। সো এই ফাংশনেরই কারিড ফাংশন মানে ভার্সন হচ্ছে এটা। এটা হচ্ছে সিম্পলেস্ট কারিং এর ডেফিনেশন। হ্যাঁ,
কিন্তু আপনার মনে এখন প্রথম যে প্রশ্নটা আসছে যে এই জিনিসটাকে এরকম করার কারণটা কি, কি লাভ হলো, আমার তো কোড আরো বড় হয়ে গেল, আরো মনে হচ্ছে দেখলে আরো কমপ্লেক্স হলো। আচ্ছা, এই ছোট্ট অ্যাপ্লিকেশনটার ক্ষেত্রে আপনার কাছে এটাকে ওভারওয়েলমিং মনে হচ্ছে, কিন্তু আসলে যখন আমরা লার্জার অ্যাপ্লিকেশন বানাবো সেখানে আমাদের ফাংশনগুলো কিন্তু এত সিম্পল হবে না। সেখানে এরকম মাল্টিপল প্যারামিটার থাকা মানে ভিতরে সেই মাল্টিপল প্যারামিটার নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করব। তো সেই কাজগুলো করতে গিয়ে একটা বড় রকমের কমপ্লেক্সিটি তৈরি হবে যদি নাম্বার অফ প্যারামিটার বেশি হয়। যারা আপনারা আমার জাভাস্ক্রিপ্টের বেস্ট প্র্যাকটিসের ভিডিওটা দেখেছিলেন তারা জানেন যে সেখানে আমি বলেছিলাম যে ফাংশনের আর্গুমেন্ট যত বেশি পারা যায় কমিয়ে রাখতে, এবং মানে সেটাই বেস্ট প্র্যাকটিস, এবং পারলে একটাতে নিয়ে আসতে। এটার কারণ হাস্কেল স্কারিও সেই কথাটাই বলেছেন যে ঠিক আছে, তুমি ফাংশনের প্যারামিটার মাল্টিপল হলে তুমি একটা একটা করে নিয়ে চলে আসো। তাতে সুবিধা যেটা হবে, যিনি ফাংশনটা কল করবেন তার জন্য লাইফটা একটু ইজি হবে। 2 নাম্বার হচ্ছে যারা কিউএ ইঞ্জিনিয়ার তাদের টেস্ট কেস লিখতে সুবিধা হবে, কারণ যদি মাল্টিপল প্যারামিটার থাকে কিউএ ইঞ্জিনিয়ারকে মাল্টিপল কেসেস লিখতে হবে, যেটা তার লাইফ একটু কমপ্লেক্স করবে। তো এনিওয়েজ আরও বেশ কিছু গুড পয়েন্টস আছে, সেগুলো আমরা সামনে একটা একটা করে ইন্ট্রোডিউস করব। তো প্রথম যে জিনিসটা কারিং এর ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে এই যে কারিড ভার্সনটা আমি বানিয়েছি, হ্যাঁ, এটাকে তো আমি এইভাবে কল করেছি। আমি এইভাবে কল না করে, খেয়াল করেন, আমি প্রতিটা স্টেপকে যদি আলাদা আলাদা করে ফেলি, যেমন ধরেন স্টেপ 1, হ্যাঁ, স্টেপ 1 আমি কি করছি, 5 পাস করছি, রাইট। সে আমাকে স্টেপ 1 এর মধ্যে একটা ফাংশন রিটার্ন করছে, ঠিক আছে। লেট এবার স্টেপ 2, সেখানে আমি বেসিক্যালি স্টেপ 1 সেটার মধ্যে যদি আমি 6 দিয়ে দিতে পারছি, রাইট। আর স্টেপ 3 যেটা, সেটার মধ্যে কিন্তু আমি 7 দিয়ে দিতে পারছি। ফাইনালি কনসোল ডট লগ মানে স্টেপ 3, সেটার মধ্যে আমি কিন্তু আসলে একটা ফাংশন পাচ্ছি। সো এটাকে যদি আমি এখন কল করে দেই, সরি এটা ভুল করেছি, স্টেপ 2 তাহলে এই স্টেপ 3 এই। সো তাহলে আমার 210 আসছে। এখন তার মানে খেয়াল করেন, এটা করার কারণে আমার যে সুবিধাটা হচ্ছে, আমি কিন্তু আমার ফাংশনকে মাল্টিপল স্টেপে ভাগ করে ফেলছি, ঠিক আছে। সো আমরা কিন্তু চাইলে, মানে এই সেকেন্ড স্টেপটা হচ্ছে মাল্টিপ্লাই বাই 6, থার্ড স্টেপটা হচ্ছে মাল্টিপ্লাই বাই 7, তাই না। সো আমরা কিন্তু পার্টে পার্টে ভাগ করে ফেলছি। সো আপনার যদি কেসটা এমন হয় যে প্রথম 2টা স্টেপ আপনার কমন, লাস্ট স্টেপটা খালি চেঞ্জ হচ্ছে, তাহলে প্রথম 2টা স্টেপকে আপনি এর মধ্যে নিয়ে তারপরে কিন্তু সেটাকে কন্টিনিউ করতে পারবেন। সেটা আমি আরেকটু ক্লিয়ার করে সামনে বলবো, বাট প্রথম যে জিনিসটা দেখাতে চাই, যেটা ইন্টারভিউতে আস্ক করা হয়, সেটা হচ্ছে এই যে দেখেন, স্টেপ 1 এ আমি মাল্টিপ্লাই বাই 5 করলাম, রাইট। তারপরে স্টেপ 2তে গিয়ে আমি 6 করলাম, স্টেপ 3তে যে আমি 7 করলাম, লাইনগুলো তো সব এখানে শেষ হয়ে গেছে, ফাংশন কিন্তু রিটার্ন করে প্রত্যেকবার বের হয়ে এসছে। কিন্তু লাস্ট স্টেপে গিয়ে আমার এই প্রথম 5টাকে ও মনে রেখেছিল কি করে, কারণ ফাইনাল স্টেপে তো এটা একটা সেপারেট ফাংশন, হ্যাঁ, আর একটা ডিফারেন্ট স্কোপ। তার আগের স্কোপের ভ্যারিয়েবলগুলোকে সে, মানে এই নাম্বারগুলোকে সে মনে রেখেছিল কি করে। আপনারা কি বুঝতে পারছেন কেন মনে রেখেছিল? এখানেই হচ্ছে মজাটা, এটাই ইন্টারভিউতে আস্ক করা হয়। যে যারা আপনারা আমার ক্লোজারের ভিডিওটা দেখেছিলেন তারা আই থিঙ্ক রিলেট করতে পারছেন যে এই জিনিসটা সম্ভব হচ্ছে ক্লোজারের কারণে। ফার্স্ট যে জিনিসটা, মানে ক্লোজারের উপর বেসড করেই আসলে এই কারিং প্যাটার্নটা তৈরি হয়েছে। সো কি সেই ক্লোজারের ডেফিনেশন আমি আবার আজকে আপনাদেরকে দিব না, কারণ ক্লোজার নিয়ে আমি একটা বিশাল ভিডিও করেছিলাম। আশা করি সেটা আপনারা যারা দেখেননি দেখে আসবেন, কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটু কুইকলি সামারি যদি করি, সেটা হচ্ছে বেসিক্যালি যেটা হচ্ছে স্টেপ 1 এ যখন আমি এটা 5 দিচ্ছি তখন সে একটা ফাংশন রিটার্ন করছে, কিন্তু সেই ফাংশনটা আউটার স্কোপে আছে, যে মানে তার আউটার স্কোপের যে ভ্যারিয়েবল, মানে এ এর যে মানটা, সেটাকে পরের ফাংশন আসলে ক্লোজারের মাধ্যমে নিয়ে যাচ্ছে। কিভাবে? যেমন ধরেন আমি যদি এখানে কনসোল ডট dir করি স্টেপ 1, তাহলে আমরা দেখতে পাবো, এই যে দেখেন, আমরা যদি স্কোপসের মধ্যে যাই, এই দেখেন ক্লোজার A5। সো এ কে 5 নিয়ে যাচ্ছে সে। আবার যদি আমি একদম লাস্ট স্টেপে যে, ধরেন এই জায়গাটায় যে আমি যদি স্টেপ 2তে যাই, এই, তাহলে স্টেপ 2তে গেলে খেয়াল করবেন, এই দেখেন সে এ কে নিয়ে গেছে একটা ক্লোজারের মধ্যে, আবার বি কেও নিয়ে গেছে। এবং ফাইনালি থার্ড স্টেপে যে আমরা যদি স্টেপ 3 দেখি, কনসোল, আচ্ছা এটা তো আউটপুটই চলে আসছে। সো বেসিক্যালি স্টেপ 2 পর্যন্ত দেখলে আমাদের হয়ে যাচ্ছে, কারণ এখানে যদি আসি, এই যে, সো তাহলে কি হলো, স্টেপ 3তে এসে সে দেখতে পাচ্ছে যে তার তো লোকাল ভ্যারিয়েবল হচ্ছে সি, তাই না। তো সি এর ভ্যালু তো আমি পাঠিয়ে দিয়েছি 7, আর বাকি দুইটা জিনিস এ এবং বি, এই দুইটার ভ্যালু সে তার ক্লোজার থেকে নিয়ে নিচ্ছে,
ঠিক আছে। সো এই জিনিসটাই বলতে চেয়েছিলাম যে এইভাবে প্রত্যেকটা স্টেপে আসলে ক্লোজারের মাধ্যমে ভ্যালুটা রিমেম্বার্ড থাকছে, কাইন্ড অফ ক্যাশড হয়ে থাকছে। হ্যাঁ, এবং যারা আরো ডিটেলে জানতে চান তারা আসলে এক্সিকিউশন কনটেক্সট নামে আমার একটা ভিডিও আছে, সেখানে আরো ভালো করে বুঝতে পারবেন যে প্রত্যেকটা ফাংশন কলের মাধ্যমে কোন স্টেপে গিয়ে কিভাবে ভ্যালু সেভ হচ্ছে, সেটাও আমার ডিটেল এক্সপ্লেনেশন আছে, সেটা লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। সো সামারি হচ্ছে আমাদের যে কারিং প্যাটার্নটা সেটা আসলে ক্লোজারকে ইউজ করছে, ক্লোজার কনসেপ্টটাকে ইউজ করছে, এবং তাতে হচ্ছে কি আমি একটা ফাংশনকে মাল্টিপল স্টেপে ভাগ করে ফেলতে পারছি। ঠিক আছে, এখন আমরা একটা পিওর এক্সাম্পল দেখবো, যেটা দেখলে আপনি বুঝবেন যে মাল্টিপল স্টেপে ভাগ করার কারণে আমাদের বেনিফিটটা কি। আচ্ছা, ধরেন আপনার একটা ই কমার্স অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে, সেই ই কমার্স অ্যাপ্লিকেশনে আপনি চাচ্ছেন যেসব ইউজাররা 500 টাকার বেশি পারচেস করছে তাদেরকে আপনি 10% ডিসকাউন্ট দিতে চান, এই নামে আপনি একটা ক্যাম্পেইন চালু করলেন 10 দিন ব্যাপী। হ্যাঁ, তো আপনি তাহলে কি করবেন, ধরেন আপনার তাহলে ডিসকাউন্ট নামে আপনার একটা, ধরেন ডিসকাউন্ট ক্যালকুলেটর নামে আপনার একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে তাহলে কি কি নিতে হবে, টোটাল প্রাইস মানে ইউজার কত টাকার কিনছে সেটা, প্লাস হচ্ছে আপনাকে নিতে হবে ডিসকাউন্টটা কত সেটা, তাই না? তো সেটা যদি করতে হয় তাহলে আপনি কি করবেন, রিটার্ন করবেন সিম্পলি প্রাইস মাইনাস প্রাইস ইন্টু ডিসকাউন্ট। হ্যাঁ, মানে ধরেন ডিসকাউন্ট মানে কত পার্সেন্ট সেটা আমি ডাইরেক্ট এখানে দিয়ে দিব, তাহলে আমার ক্যালকুলেটেড ডিসকাউন্ট হবে এইটা। তো তাহলে আপনি যদি কাস্টমার 1-এর ক্ষেত্রে ধরেন লেট কাস্টমার 1 ডিসকাউন্ট দিয়ে লিখলাম সংক্ষেপে, তাহলে আপনি কি করবেন, ডিসকাউন্ট ধরেন সে 500 টাকার বেশি, তো ধরেন 600 টাকার পারচেস করেছে এবং ডিসকাউন্ট হচ্ছে 10%, তাই না? সো তাহলে ডিসকাউন্ট হচ্ছে, তাহলে আপনি তাহলে 0.1 দিয়ে দিলাম 10%। একইভাবে কাস্টমার 2 এর ক্ষেত্রে যদি আপনি ক্যালকুলেট করতে চান, কাস্টমার 2 ধরেন 700 টাকার পারচেস করেছে, তাহলে আপনি 10% দিলেন এভাবে। কাস্টমার 3 যে সে ধরেন 800 টাকার পারচেস করেছে, তাকে আপনি এভাবে দিলেন। খেয়াল করেন আপনি কিন্তু প্রত্যেকটা বার এই যে 0.1 এটা কিন্তু প্রতিবার পাস করছেন, হুইচ ইজ কাইন্ড অফ রিডান্ডেন্ট। আপনি কিন্তু ক্যাম্পেইন চালাচ্ছেন 10% ডিসকাউন্টের ক্যাম্পেইন। সো হোয়াট ইফ আপনি কিন্তু জাস্ট, এবং তার থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এই যে 0.1কে আপনাকে যদি বারবার এক্সপ্রেস করতে হয়, তার মানে যিনি কল করছেন ফাংশন, হ্যাঁ, সেই কলারকে কিন্তু বারবারই ডিসকাউন্ট ফ্যাক্টরটাকে পাঠাতে হচ্ছে, তার মানে তাকে বলে দিতে হচ্ছে হাউ ইউ ক্যান ক্যালকুলেট দ্য ডিসকাউন্ট, মানে যিনি কল করছেন তাকেও আসলে হাউকে বলে দিতে হচ্ছে রাদার দ্যান ফোকাসিং অন হোয়াট। কিন্তু একজন হিউম্যানের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, প্রোগ্রামিং ভুলে যান, আপনি চাবেন যে আমার একটা ডিসকাউন্ট ক্যালকুলেটর ফাংশন আছে, আমি শুধু বলবো আমার তো ক্যাম্পেইন চলছে 10% ডিসকাউন্টের, আমি শুধু বলবো 600 টাকা দিয়েছে কাস্টমার, তুমি আমাকে ডিসকাউন্ট দিয়ে দাও ক্যালকুলেট করে। সো আপনি কিন্তু এই জিনিসটা এক্সপ্রেস করতে চান না, এই হাউটা, এই জিনিসটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টের এটা একটা প্যাটার্ন, ঠিক আছে, যে এটা হচ্ছে ডিক্লারেটিভ, মানে আপনি মানে হোয়াটের দিকে ফোকাসড রাদার দেন হাউ। আরেকটা প্যাটার্ন হচ্ছে ইম্পারেটিভ, কারেন্টলি আমরা ইম্পারেটিভে আছি, কারণ হচ্ছে আমাকে বলে দিতে হচ্ছে 0.1 দিয়ে তুমি ক্যালকুলেট করো। হ্যাঁ, কিন্তু আমি যদি একটা পাঠাতাম হুইচ ইজ ডিক্লারেটিভ, মানে আমি যেটা বলতে চাচ্ছি ডিক্লেয়ার করতে চাচ্ছি সেটাই, আমার যেটা এক্সপ্রেস করতে চাচ্ছি সেটাই, হ্যাঁ, তো সেটা যদি আমাকে করতে হয় তাহলে কিন্তু আমি কারিং এ কনভার্ট করে ফেলতে পারি। কিভাবে, আমি তখন যেটা করব সিম্পলি এই ডিসকাউন্টটাকে, আমি তখন এই প্রাইসটাকে আর নেব না এখান থেকে, আমি সিম্পলি ডিসকাউন্টটাকে নেব, এবং নিয়ে আমার এই জিনিসটা যেটা হবে, আমি ফাইনালি এখান থেকে এখানে অ্যারো ফাংশনে লিখে ফেলি, আরেকটা ফাংশন আমি দিয়ে দিলাম, এবং সেই ফাংশনটা বেসিক্যালি প্রাইসকে নিবে, এবং ফাইনালি এখান থেকে আমরা রিটার্ন প্রাইস মাইনাস এটা করব, এবং এটা হচ্ছে কারিড ভার্সন অফ ডিসকাউন্ট। সো আমি তখন কি করব, এই ডিসকাউন্টের মধ্যে তখন আমি শুধুমাত্র 0.1, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমি এটাকে নাম দিব 10% ডিসকাউন্ট ক্যাম্পেইন, আমার ডিসকাউন্ট 1 এটা তৈরি করলাম, তাহলে আমি এই ফাংশনটা পেয়ে যাব। সেই ফাংশনটাকে এবার আমি জাস্ট কাস্টমার, এটা ধরেন 1D, এটা 2D, এবং সেখানে আমার কিন্তু আসলে জাস্ট ডিসকাউন্ট ফ্যাক্টরটা এটা দিয়ে তৈরি হয়েই আছে। সো আমি জাস্ট কি করব, 10% ডিসকাউন্ট এই ফাংশনটা পাস করে দিব, এবং 0.1 আর বলবো না, এখন আমি শুধু প্রাইসটা বলতে থাকবো, এই যে 600 700, এবং সেই ক্ষেত্রে আমাকে এটা বলতে হচ্ছে না, এই যে 1D, হ্যাঁ, ডান। এখানে একটা ভুল করেছি, কাস্টমার 1D 10% ডিসকাউন্ট, তাহলে এটাও হবে 10% ডিসকাউন্ট, এটাও হবে 10% ডিসকাউন্ট, এই। সো তাহলে কি হচ্ছে, প্রত্যেকের জন্য আমি কিন্তু ডিসকাউন্ট ক্যালকুলেট করে ফেলতে পারছি, এবং একবার কনসোল করে দেখি যে কোনো ভুল করলাম নাকি, ধরেন 2D দিয়ে দিলাম, হ্যাঁ, সেটা ডিসকাউন্ট ক্যালকুলেট করেছে। সো তাহলে কি হলো দেখেন,
আমরা একটা জিনিসকে মানে যে একটা জিনিসকে রিইউজ করতে পারছি, কিন্তু 10% ডিসকাউন্ট একটা আমি নিয়ে নিলাম, তারপরে সমস্ত কাস্টমারের ক্ষেত্রে একটু ডিক্লারেটিভ ওয়েতে আমি কিন্তু ফাংশন কলটা ইজি করে দিলাম। হ্যাঁ, সো এটা একটা গুড প্যাটার্ন আসলে, ঠিক আছে। সো দেখতেই পাচ্ছেন এটা একটা ইউজ কেস আছে। হ্যাঁ, এবং এখন ধরেন আপনি আপনার এই ক্যাম্পেইনটা, পরের যে ক্যাম্পেইনটা করলেন, আপনার বিজনেস খুব ভালো হচ্ছে, আপনি চাচ্ছেন এবারের যে ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন বা যে ক্যাম্পেইনটা কারেন্টলি করছিলেন, সেখানে আপনি চাচ্ছেন 1000 টাকার বেশি যিনি পারচেস করেছেন যেসব কাস্টমার, তাদেরকে আপনি 20% ডিসকাউন্ট দিতে চান। তাহলে আপনি সিম্পলি আরেকটা ভ্যারিয়েবল তৈরি করে ফেলবেন 20% ডিসকাউন্ট, এবং সেই কাস্টমার ধরেন কাস্টমার 4D, যে একমাত্র আপনার 1000 টাকার বেশি পারচেস করেছে, ধরেন 1200 টাকার পারচেস করেছে, তাহলে আপনি তাকে 10% ডিসকাউন্ট না দিয়ে জাস্ট 20% ডিসকাউন্ট ফাংশন কল করে দিবেন, এবং সেই ক্ষেত্রে প্রিন্ট করে দিলাম সে 20% ডিসকাউন্ট পেয়েছে। ঠিক আছে, সো এই হচ্ছে আপনার মূলত 20% ডিসকাউন্ট হলে এখানে 0.2 হবে, সরি মাই মিস্টেক। সো সো আশা করি আপনারা ইউজ কেসটা ধরে ফেলেছেন যে আসলে এই জিনিসটা কিভাবে কাজ করছে, মানে কেন এই প্যাটার্নটা ইউজফুল হতে পারে। এই ছোট এক্সাম্পলে বোঝানো যাবে না, লার্জার অনেক বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, অনেক বড় ফাংশনের ক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো স্টেপকে বের করে নিয়ে এসে সেই স্টেপটাকে মনে রেখে পরের স্টেপগুলোতে সেটাকে ইউজ করতে পারবো, সেরকম একটা প্যাটার্ন কিন্তু আমরা বুঝে গেলাম। ক্লিয়ার? সো এটা হচ্ছে কারিং ফাংশনের একটা খুবই সুন্দর একটা ইউজ কেস, যে আমরা মাল্টিপল স্টেপে ভাগ করতে পারছি। ওকে, আচ্ছা, এবার যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখনই কারিং চলে আসে তখন আরেকটা প্যাটার্ন চলে আসে। প্যাটার্ন ঠিক না, হ্যাঁ, এটা হচ্ছে একটা কনসেপ্ট, সত্যি কথা বলতে সেটা হচ্ছে পার্শিয়াল ফাংশনের কনসেপ্ট। খেয়াল করেন, আপনি যখন এই যে 10% ডিসকাউন্ট তৈরি করছেন, তখন আপনি ডিসকাউন্ট 0.1 মানে প্রথম ফাংশনটা কল করছেন, সেটা আবার আরেকটা ফাংশনকে রিটার্ন করছে। সো এটা হচ্ছে আপনার স্টেপ 1টা, তাই না? সো আপনি কিন্তু পুরা কারিংটা কমপ্লিট করেননি। পুরা কারিংটা কমপ্লিট করতে হলে আপনাকে কিন্তু এই 20% ডিসকাউন্ট লেভেলে আসার পর বা 10% ডিসকাউন্ট লেভেলে আসার পর পুরা কারিংটা কমপ্লিট হচ্ছিল। সো কারিংয়ের যে পার্শিয়াল অংশটা আপনি বের করেছেন ফার্স্টে, এইটাকেই বলা হয় পার্শিয়াল ফাংশন। এটাও ইন্টারভিউতে আস্ক করা হয় যে হোয়াট ইজ পার্শিয়াল ফাংশন। অনেকে তাকিয়ে থাকে যে মানে কারিং তো জানি, পার্শিয়াল ফাংশনটা আবার কি। এটাও কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি, যে আমি কারিংয়ের যে পার্শিয়াল পার্টটা, যেটাকে আমি রিইউজ করব পরবর্তীতে, সেটাকে পার্শিয়াল ফাংশন বলা হয়। শুধু তাই নয়, আপনি দেখেন যখন আপনার সবগুলো পার্শিয়াল ফাংশন তৈরি হয়ে যাবে, তখন লাস্ট পার্শিয়াল যে ফাংশনটা, সেটা কিন্তু আসলে আলটিমেটলি কারিংকে কমপ্লিট করে। সো তার মানে একটা কারিং ইজ এ কম্বিনেশন অফ মাল্টিপল পার্শিয়াল ফাংশনস। ঠিক আছে, আশা করি এটুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কারিং, এই যে আমি তৈরি করলাম, হ্যাঁ, এখন আমার পুরো একটা অ্যাপ্লিকেশনে আমরা যখন কোড করি, তখন অনেক সময় আমাদেরকে প্যাটার্ন, ডিজাইন প্যাটার্ন মেনটেন করতে মানে করা সম্ভব হয় না, বিকজ অফ হার্ড ডেডলাইন, দ্রুত কাজ করতে হয়। তো হয়তো তাড়াহুড়া করে আমরা এরকম কিছু ফাংশন লিখে ফেলি যে ফাংশনগুলো আসলে কারিং প্যাটার্ন মেনটেন করছে না। সো আপনি ধরেন আপনার ফ্রি টাইমে পরবর্তীতে কোডটাকে রিফ্যাক্টর করবেন, এবং তখন আপনি চাচ্ছেন যে এই কারিং ফাংশন যেগুলো আপনি লেখেননি সেগুলোকে সব কারিডে কনভার্ট করে ফেলতে। সো তার মানে এরকম যদি একটা জিনিস হইতো, আপনি তো বসে বসে সবগুলো ফাংশনকে একটা একটা করে করবেন না, রাদার দেন আপনি তখন কি করবেন, একটা কমন ফাংশন লিখবেন, যে ফাংশনটার নাম ধরেন হবে কারি কনভার্টার। সেই ফাংশনটা আপনার যে কোনো ফাংশনকে ইনপুট নিবে, নর্মাল ফাংশনকে, এবং আলটিমেটলি একটা কারিড ভার্সনে আউটপুট দিবে। সো আমরা এখন সেই কারি কনভার্টার ফাংশনটা বানাবো নিজেরা, এবং সেটা বানিয়ে দেখাবো, তখন আপনাদের কাছে কারিংয়ের একেবারে আপনি বস হয়ে যাবেন, মানে কারিংয়ের সব কিছু আরও ক্লিয়ারভাবে বুঝে যাবেন। সো চলুন সেই কারি কনভার্টার ফাংশনটা বানাই। কারি কনভার্টার ফাংশনটা বানানোর জন্য আমাদের তো কিছু এক্সাম্পল লাগবে, রাইট? যে মানে যে ফাংশনটাকে আমরা আসলে আমাদের কারি কনভার্টার ফাংশনের মধ্যে পাস করব, সেই মানে এরকম একটা ফাংশন আমাদের প্রয়োজন হবে এক্সাম্পল আকারে। তো ধরেন আমরা সাম নামে একটা ফাংশন নিচ্ছি, এর আগে মাল্টিপ্লাই দিয়ে দেখিয়েছিলাম, এরকম একটা নিচ্ছি। এবার ধরেন সাম, ধরেন সেখানে এবিসি, হ্যাঁ, তিনটা নেয়, এবং সে রিটার্ন করে এ প্লাস বি প্লাস সি। ওকে, সো সিম্পল একটা ফাংশন। সো আমার উদ্দেশ্য হচ্ছে আমার কারি কনভার্টার ফাংশন যেটা আমি বানাবো, সেটার মধ্যে আমি এটাকে পাস করব, এবং সে আমার এটাকে কারিড ভার্সনে কনভার্ট করে দিবে। সো তাহলে আমরা এই ফাংশনটাকে কল কিভাবে করব আসলে সেটাও একটু লিখে রাখি। যেমন আমাদের তখন কি হবে, আমরা তখন আসলে ধরেন কারিড সাম এরকম ভাবে কল করব, এবং আমাদের যে ফাংশনটা আমরা বানাবো সেটা ধরেন কারি কনভার্টার ফাংশনটা, সেটার নাম দিলাম ধরেন কারি। তো সেই ফাংশনটার মধ্যে আসলে আমি আমার এই সাম ফাংশনটাকে পাস করে দিব। আমরা পাস করে দিলে আমরা কারিড সাম ভার্সনটা পাবো, এবং আমাদের আউটপুট হবে আলটিমেটলি যখনই আমরা এই কারিড সামকে কল করব, এবং আমরা যদি এটাকে এরকম করে কল করি তাহলেও এটা কাজ করবে।
হ্যাঁ, মানে আমরা যখন কনভার্টারটা বানাবো সেই কনভার্টারটা শুড বি এবল টু ওয়ার্ক ইন অল ওয়েজ। লাইক যখন আমি কারিট সামের মধ্যে 3টা পাস করব তখনও সে কাজ করবে। আবার যদি আমি স্টেপিং করে দেই, মানে ধরেন আমি ফার্স্টে দিলাম 1, তারপরে দিলাম 2 3, এরকম করেও সে যেন কাজ করে। এবং ফাইনালি ধরেন একদম যদি সম্পূর্ণ কারি প্যাটার্ন ফলো করে করি তাহলেও যেন সে কাজ করে, লাইক দিস। এই সরি, মাঝখানে তো কমা হবে না, এই 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 সবগুলো যেন আমার কাজ করে সেই জিনিসটা আমাকে বানাতে হবে। ঠিক আছে, সো চলেন তাহলে সেটা আমি বানাই। সো ধরেন আমরা এখানে লিখি কারি কনভার্টার ফাংশন, এবং সেই ফাংশনটার নাম দিলাম ধরেন ফাংশন কারি। আচ্ছা, এবং সে বেসিক্যালি কি করবে, সে একটা ফাংশনকে রিসিভ করবে, তাই না? ধরেন সেটা নাম দিলাম ফাঙ্ক, যেমন এই ক্ষেত্রে আমরা সাম পাস করব। তো যে ফাংশনটা আমি পাস করব তো আউটপুট দিবে সে কি, সে একটা ফাংশন রিটার্ন করবে, আরেকটা ফাংশন, তো সেটাও আমি লিখলাম এবং সেটার একটা নামও দিয়ে ফেললাম, ধরেন কারিট, তাই না? আমি এখানে কারিট হিসাবে নেব, তো কারিট নাম দিলাম। এই সো সিম্পল, মানে এখন পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি একটা ফাংশন পাঠাবো তার কাছে এবং সে আরেকটা ফাংশন আমাকে রিটার্ন করে দিবে, কারিট ভার্সন, সেটার নাম হচ্ছে কারিট। ওকে, আচ্ছা, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এই যে যখন আমি সামকে পাঠাবো, হ্যাঁ দেখেন আমরা যখন কল করব মানে যে কারিট সাম, তখন কারির মধ্যে আমি সামকে পাস করছি, রাইট? তো এই যে যখন কল করছি তখন কখনো আমি 3টা প্যারামিটার দিয়েছি, কখনো আমি একটা দিয়েছি, কখনো আমি আবার এই যে এখানে একটা দিয়েছি, পরের বারে আবার সেটার রেজাল্টের উপরে 2টা দিয়েছি, এবং এরপরে কি করেছি দেখেন একটা একটা একটা। সো তাহলে এই যে কারিট ভার্সনটা সে আসলে নাম্বার অফ আর্গুমেন্ট রিসিভ করছে, কিন্তু কয়টা রিসিভ করছে এই ক্ষেত্রে 3টার মধ্যে সীমাবদ্ধ, 1 2 3-এর মধ্যে আছে। কিন্তু আমরা তো একটা জেনেরিক ফাংশন বানাচ্ছি, তো তার মধ্যে তো আসলে অনেক মানে প্যারামিটার থাকতে পারে, ধরেন 1 2 3 4 5 আছে, তখন তো এটার কলিংটা আরো বেশি নাম্বার অফ ভ্যারিয়েবলস হবে, তাই না? সো তার মানে আমাকে এমন একটা ফাংশন রিটার্ন করতে হবে যেটা আসলে ভ্যারিয়েবল নাম্বার অফ আর্গুমেন্ট রিসিভ করতে পারে, তাই না? তো জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল নাম্বার অফ আর্গুমেন্ট রিসিভ করার জন্য ES6 এ একটা বিউটিফুল সিনট্যাক্স আছে, যারা আপনারা আমার রেস্ট অপারেটরের টিউটোরিয়ালটা দেখেছেন তারা অলরেডি সেটা জানেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখানে আমি বলেছিলাম যে এরকম ট্রিপল ডট দিয়ে আমরা মানে আর্গুমেন্টগুলো রিসিভ করতে পারি। তো আমি নাম দিলাম আর্গস। তাতে যেটা হবে, যদি এখানে 3টা আর্গুমেন্ট চলে আসে, এই যে কারিট সামের এই 3টা মানে এখানে চলে আসে, তাহলে আর্গসের মধ্যে আমার 1 2 3 এর একটা অ্যারে পাবো আমি। সো নাম্বার অফ ভ্যারিয়েবল নাম্বার অফ আর্গুমেন্টস আমি রিসিভ করতে পারবো এবং সেটা একটা অ্যারে হবে। তো সেটা আমি নিয়ে নিলাম যে তুমি ভ্যারিয়েবল নাম্বার অফ আর্গুমেন্ট আমাকে দিতে পারো। সো এখানে 2টা কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে কি হতে পারে দেখেন, কখনো আমি এই যে আমার যে সাম ফাংশনটা মানে মেইন যে ফাংশনটা, সেটা এখানে একটা ভুল করেছি, সি। সো আমার সাম যে ফাংশনটা সেটার মধ্যে যে কয়টা ভ্যারিয়েবল আছে এবং আমার এই ফাংশনটা যেটা হচ্ছে আমার বেসিক্যালি কারিট ভার্সনটা, সেটার মধ্যে এই যে যখন কল হচ্ছে সেই কল অবস্থায় সেটা হচ্ছে এইটা কারিট। সো এই কল অবস্থায় আমি চাইলে এইখানে যে কটা আছে সেই কটাও দিতে পারি, আবার চাইলে তার থেকে কমও কিন্তু দিয়েছি একবার, ঠিক আছে? সো আবার তার সমানও দিতে পারি, 3টাও দিতে পারি, তাই না? আবার তার থেকে কমও দিতে পারি, আবার বেশিও দিতে পারি। তো সবগুলো কন্ডিশনই আমাকে চেক করতে হবে, তাই না? তো প্রথম যেটা সেটা হচ্ছে, যদি আমার এইখানে যদি যে কটা আছে মানে আমার এই যে কারিডের মধ্যে যে কটা আছে সেটা যদি আমার এই ফাংশনের থেকে মানে এই যে সাম ফাংশনের থেকে বেশি বা সমান হয়, মানে সমান মেইনলি, বেশি তো দিতেও পারি আমি, ভুল করে দিতে পারি। সো বেশি বা সমান হয় তাহলে কিন্তু আমাকে জাস্ট ওই ফাংশনটা মানে এই ফাংশনটা রিটার্ন করে দিলেই হয়ে যাচ্ছে, কারণ তখন কি আসলে এই কারিড সাম তো আসলে তখন ওই সাম ফাংশনটা রিটার্ন করে দিলেই আমার হবে, তাই না? কিন্তু যদি এই যে কারিট সামের মধ্যে যদি এরকম 3টা না দিই, আমি যদি একটা এরকম করে দিই, তার মানে আমি স্টেপিং করতে চাচ্ছি, মাল্টিপল স্টেপে যেতে চাচ্ছি, তখন আসলে একটু কমপ্লেক্স হবে। তখন আমাকে আসলে এইখানে যে কটা ছিল, হ্যাঁ, তার মানে এইটার সাথে তখন আমাকে আবার সাম ফাংশনের যে কটা ছিল এগুলোকে কনক্যাট করে দিতে হবে, তাই না? সেটা দেখলেই বুঝবেন। সো প্রথম কন্ডিশনে আসি যে আমার আর্গস ডট লেংথ, এইটা মানে এই জিনিসটার কথা বলছি, ধরেন এই যে কারিট সাম এই জায়গাটা, এইটা যদি গ্রেটার অর ইকুয়াল টু ফাঙ্ক ডট লেংথ হয়। বাই দ্য ওয়ে, ফাঙ্ক মানে কি এইটা, তাই না? ফাঙ্ক ডট লেংথ কি বোঝায় জানেন? এটা হয়তো অনেকে জানেন না, যে ফাংশনের আর্গুমেন্ট যে কটা থাকে, আমি যদি সাম ফাংশনের কয়টা আর্গুমেন্ট আছে সেটা জানতে চাই, তাহলে সেই সাম ডট লেংথ করলে সে আমাকে 3 রিটার্ন করবে। ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাই দিই, এগুলোকে ইয়ে করি কারণ এগুলো এরর দিবে, তা না হলে। সো আমি এখানে ধরেন console.log sum ডট
লেংথ দিলাম, দেখেন 3 দিয়ে দিচ্ছে, কারণ সামের মধ্যে 3টা প্যারামিটার আছে। সো সেটাকেই আমি আসলে এখানে কাজে লাগাবো। সো চলুন সেটা আমি আগের জায়গায় চলে যাই আবার। সো আমি তাহলে এখানে কি চেক করলাম, যে কারিড সাম যেটা যখন আমি কল করছি সেইটার নাম্বার অফ আর্গুমেন্ট যদি আমার এই সাম ফাংশনের আর্গুমেন্টের সমান বা বড় হয় তাহলে আমার লাইফ ইজি। তাহলে আমি জাস্ট ওই ফাংশনটাকেই রিটার্ন করে দিব, মানে সাম ফাংশনটাকে রিটার্ন করে দিতে পারছি, কারণ আমার তো আর স্টেপ করার প্রয়োজন নাই। সো তাহলে আমি কি করব, রিটার্ন, এইখানে আসতেছে মজা। আমরা চাইলেই এই জায়গাটাতে ফাংশনটা কল করে দিতে পারি এইভাবে, তাই না, ফাঙ্ক তারপরে হচ্ছে এরকম করে কল করে দিতে পারি, কিন্তু কথা হচ্ছে আমাদেরকে তো আর্গুমেন্ট পাস করতে হবে। আর্গস হচ্ছে এই আর্গসগুলো, তো এই আর্গসগুলো যদি আমি পাস করি তাহলে তো আমাকে কমা দিয়ে দিয়ে, মানে ফাংশনের কাছে তো ধরেন এই ফাংশনের 3টা আছে, কিন্তু আমার তো আসলে ভ্যারিয়েবল নাম্বার অফ আর্গুমেন্ট। তো যখন আমি ফাংশন কল করব তখন কিন্তু আমি ভ্যারিয়েবল নাম্বার অফ আর্গুমেন্ট এভাবে পাঠাতে পারবো না, কারণ অথবা এভাবেও পাঠাতে পারবো না। ঠিক আছে, আমাকে যদি এইভাবে আমি পাঠাই তাহলে কিন্তু এই ফাংশন মানে সাম, এই ক্ষেত্রে সামের কাছে কিন্তু একটা অ্যারে চলে যাবে, কিন্তু আমাকে পাঠাতে হবে তো এরকম কমা সেপারেটেড ওয়েতে। তাহলে আমি এই কলটা করব কি করে? যারা আপনারা আমার দিস কিওয়ার্ডের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে সেখানে আমি কল, অ্যাপ্লাই এবং বাইন্ডের ব্যবহার দেখিয়েছিলাম। সেখানে অ্যাপ্লাই কিন্তু এই কাজটা করে। অ্যাপ্লাই যেটা করে, অ্যাপ্লাই এর মধ্যে যদি আমরা এরকম করে মানে ফাংশন ডট অ্যাপ্লাই এভাবে যদি আমি কল করি এবং সেখানে ফার্স্ট আর্গুমেন্টে পাঠাতে হয় যে আমার কনটেক্সটটা কি, মানে আমি কাকে দিয়ে এই ফাংশনটা কল করাবো, মানে এই ফাংশনটা যখন আমি কল করছি সেখানে আমি দিস পাঠিয়ে দিচ্ছি, মানে কারেন্ট কনটেক্সটটা পাঠিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে দিস কিওয়ার্ডের মধ্যে এটা ডেসক্রিপশন বলা আছে, যার কারণে এটা আমি এখানে ডেসক্রাইব করলাম না। তো অ্যাপ্লাই কি করে, অ্যাপ্লাই নর্মালি ফাংশনটাকে কলই করে, কিন্তু সাথে এই আর্গুমেন্টগুলোকে আমি ভ্যারিয়েবল আকারে এভাবে অ্যারে আকারে পাঠিয়ে দিলে সে আলটিমেটলি যখন কল করবে তখন এই সামটা তখন এরকম কমা সেপারেটেড আকারে পাবে, যার কারণে এরকম অ্যাপ্লাই দিয়ে যদি আমি কলটা করে দেই তাহলে আসলে এই পারপাসটা আমার সার্ভ হয়, এই অ্যারেটা আমি পাঠাতে পারি, তাতে আমি কমা সেপারেটেড ওয়েতে এই ফাংশনটা আসলে পেয়ে যাবে। সো যারা আপনারা এই দিস কিওয়ার্ডের টিউটোরিয়ালটা দেখেননি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, তারা দেখে নিতে পারেন। সো এইভাবে আমি তাহলে ফাংশনটা কল করে দিলাম। ওকে, এইবার আমরা এলস কন্ডিশনে যাই। এলস কন্ডিশন মানে হচ্ছে আমার এই যে আর্গস ডট লেংথ সেটা আসলে ফাংশন ডট লেংথের থেকে ছোট। দ্যাট মিনস এরকম, এই যে দেখেন 3টা নাই, একটা বা 2টাও থাকতে পারে, এই যে 2টা। সো সেই ক্ষেত্রে আমাকে আসলে স্টেপিং করতে হচ্ছে, তাই না? তো মাল্টিপল স্টেপিং করা লাগবে। তাহলে আমাকে কি রিটার্ন করতে হবে? আমি যদি জেনারিক ওয়েতে চিন্তা করি তাহলে আমাকে আরেকটা ফাংশন এখানেও রিটার্ন করতে হবে, এবং সেইখানে আলটিমেটলি আমি তখন কি পাবো, আমি মানে যে ফাংশনটা যখন রিটার্ন করব সেখানে ধরেন আমি যে আর্গুমেন্টগুলো পাবো সেগুলোকে আলাদা করার জন্য আমি args2 নাম দিলাম। এই তো তাহলে এখানে আমাকে কি করতে হবে, এই যে যদি args2 মানে ধরেন এই যে args2 বলতে বোঝাচ্ছে কয়টা আমি এখান থেকে পাঠাচ্ছি, মানে এই কারিড সামের মধ্যে কয়টা পাঠাচ্ছি, 1 2 3, তো আমি ধরেন 1 পাঠালাম, 2 পাঠালাম, বা 2টা পাঠালাম, বা 1টা পাঠালাম, যেটাই করি না কেন আমাকে সেখান থেকে প্রথমে ফার্স্ট স্টেপে আমাকে কি করতে হবে, ধরেন কয়টা পাঠাচ্ছি সেটাও ভ্যারিয়েবলে নিয়ে নিয়েছি, args2 ধরে নিচ্ছি। সো সেইটা প্লাস যতটুকু বাকি থাকে, তার মানে args2 এর সাথে আমাকে কনক্যাট করে দিতে হবে আমার যেটা আছে সেটা। সো তাহলে সেটাই করি, চলেন। রিটার্ন ফাংশন args2, এবং এখানে রিটার্ন কোনটা রিটার্ন করবো এবার, তাহলে এইটাই, কারণ আমাদেরকে পরের স্টেপে যাওয়ার জন্য কি করতে হবে, কারিড ভার্সনটা রিটার্ন করতে হবে যেন পরের স্টেপ ওইটাকে পায়। তো সেইটা, এবং এখানেও অ্যাপ্লাই কল করতে হবে কারণ এখানেও একইভাবে ফাংশন রেফারেন্স পাঠাতে হবে, দিস পাঠিয়ে দিলাম, দিস কনটেক্সটটা, এবং তারপরে আমাকে কি করতে হবে, args2 তার সাথে আমাকে কনক্যাট করে দিতে হবে যেটা অলরেডি আছে সেটা, কারণ কি পরের স্টেপে মানে যে কটা আর্গুমেন্ট বাকি থাকছে সেই কটা আর্গুমেন্টও তো ঢুকিয়ে দিতে হবে, তা নাহলে পরের স্টেপ কিভাবে পাবে সেটাকে। সেই জন্য তাহলে যেটা করতে হবে, args ডট কনক্যাট তারপরে args2। এই সো তাহলে কি হলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু সিম্পলি আমি একটু আগে যে স্টেপটা আপনাদেরকে দেখালাম, মাল্টিপ্লাই ফাংশন দেখানোর সময় আমি যেরকম ভাগ ভাগ করে স্টেপ দেখিয়েছিলাম না, সেটা কিন্তু আরেকবার সংক্ষেপে বলি যে যখন আপনি এখানে যখন যে ফাংশনটা রিটার্ন করছেন সেই ফাংশনটাকে যখন কল হচ্ছে, কখনো 3টাই কল হয়ে যেতে পারে, মানে যে কটা আর্গুমেন্ট এই ফাংশনে আছে সেই কটা আর্গুমেন্টই যদি কল হয়ে যায় তাহলে জাস্ট সিম্পলি এই সাম ফাংশনটাকে রিটার্ন করে দিলেই আমার হচ্ছে, যেটা আমি করে দিয়েছি উইথ দোজ আর্গুমেন্টস। কিন্তু যদি এরকম কেউ কম দেয় তার থেকে, এই যে মানে এই কন্ডিশনটা args ডট লেংথ এলস মানে কি লেস দেন ফাংশন ডট লেংথ, তার মানে আমার কিছু স্টেপ বাকি থাকছে, পরের স্টেপে যেতে হবে, তখন তাহলে আমি আরেকটা ফাংশন
রিটার্ন করছি। সেই ফাংশনের মধ্যে কয়টা আর্গুমেন্ট থাকবে সেটা তো আমি জানি না, সেই জন্য সেটাকে ভ্যারিয়েবল হিসেবে নিয়ে নিচ্ছি যেহেতু এটা জেনেরিক, এবং সেই কয়টা আর্গুমেন্টকে আমার নাম্বার অফ আর্গুমেন্টের সাথে কনক্যাট করে ওই কারিড ভার্সনটাকে কল করে দিচ্ছি। তো তাহলে আমার একটা জেনেরিক কারি ফাংশন আমি তৈরি করলাম। ঠিক আছে, এখন খেয়াল করেন মজাটা, আমি এই কারি ডট সাম অলরেডি কিন্তু আমার ফাংশন কাজ করছে, দেখেন আমি যেভাবেই কল করছি না কেন আমার কিন্তু আউটপুট সেম আসছে। সো হুইচ ইজ এ বিউটিফুল থিং। সো আপনি আপনার কোড রিফ্যাক্টর করার সময় আপনার যদি কিছু ফাংশন মিসিংও হয়ে যায় কনভার্ট করতে গিয়ে, মানে ধরেন আপনি সবগুলোকেই কারি মধ্যে পাঠাননি, ভুলে গেছেন কয়েকটা জায়গায়, তাও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে না, রান করবে, বিকজ আপনি একটা কারি কনভার্টার বানিয়ে ফেলেছেন এবং সেটা আসলে সব ইউজ কেস কনসিডার করেই কাজ করতে পারে। ক্লিয়ার? তো সেইটা আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। হ্যাঁ, এখন আপনাদের মনে হতে পারে যে এরকম ফাংশন কি সবসময়, হ্যাঁ এটাকে শর্টকাট একটা ওয়ে আছে, আমরা চাইলে লোডাশ লাইব্রেরি ইউজ করতে পারি। লোডাশের একটা আন্ডারস্কোর ডট কারি নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে কল করে ইনফ্যাক্ট আমরা এই কারি কনভার্সন নিজেদেরকে না লিখলেও চলবে। তো সেটাও আমি আপনাদেরকে একটু ইউজ করে দেখাবো। তো চলুন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে এবং লোডাশ দিয়ে আমি সার্চ দিলাম, লোডাশের ওয়েবসাইট চলে আসার কথা, চলে এসছে। সো এখানে আমি যেটা করছি সিডিএনে চলে যাচ্ছি, সিডিএন আমি লোডাশ লাইব্রেরিটাকে নিয়ে আসতে চাচ্ছি, এটাকে দিলাম এবং এই হচ্ছে লোডাশের সিডিএন লিঙ্কটা। সো সেখানে আমি যাচ্ছি এবং আমার এখানে আমি ওই স্ক্রিপ্টের মধ্যে লাইব্রেরিটাকে নিয়ে আসলাম। তাহলে লোডাশ আমাদেরকে যেটা করে জাস্ট আন্ডারস্কোর ডট ওই জিনিসটা, মানে যে ফাংশনটা ইউজ করতে চাচ্ছি এটার একটা কারি নামে, এটার আমি আপনাদেরকে ডিটেল দেখালাম না, কারি নামে এটার একটা ফাংশন আছে, সেটা আমি এখন কল করে দিব। সো ধরেন আমরা এই আমাদের এই কারিটাকে কমেন্ট আউট করে দিলাম এবং এইটাকে আন্ডারস্কোর ডট কারি দিয়ে দিলাম। সো এটা আমার কনসোল কই গেল, দিস ইজ মাই কনসোল, এই। সো সেভ দিলাম, একই কিন্তু আউটপুট। সো আমার লোডাশের যে কারি ফাংশনটা সেটাও একই কাজই কিন্তু করছে। সো আপনারা চাইলে লোডাশের এই কারি ফাংশন ইউজ করে যে কোনো ফাংশনকে কারিতে কনভার্ট করে ফেলতে পারেন। তো আশা করি এটুকু আপনারা বুঝে গেছেন। ফাইনালি আমি কারির একটা ক্রেজি এক্সাম্পল দেখাবো, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে আসলে আমি যে ডিক্লারেটিভ সিনট্যাক্সটা বলছিলাম সেটা আসলে কি। তো চলুন সেটা দেখি। ধরেন আপনার একটা ফাংশন আছে, ফাংশন, এবং সেখানে আপনার ধরেন তিনটা জিনিস নেয়, আপনি লগ ফাংশন, এটা আপনার একটা, মানে আমরা যে বিভিন্ন অ্যাপ্লিকেশনে লগ বানাই না, হ্যাঁ, যে মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি লগ, মানে আমাদের যে কনসোল ডট লগে ধরেন বলবে কত টাইমে এই ঘটনাটা ঘটেছে, এই টাইপের লগ আর কি। তো সেরকম আমার একটা লগার ফাংশন ধরেন আছে এবং সেটা ধরেন ডেট নেয়, ইম্পর্টেন্স নেয় এবং লগ মেসেজটা নেয়। ইম্পর্টেন্স বলতে সেটা কি ওয়ার্নিং নাকি ইনফো, এই টাইপের জিনিস আর কি। তো এই কটা জিনিস সে নেয় এবং সে ধরেন কনসোল ডট লগ করে, কনসোল ডট লগ করে ধরেন আমার ডেটটা, ডেট, তারপরে ধরেন এই কোলন কোলন, তারপরে একটা স্পেস, তারপরে ধরেন সে দেয় হচ্ছে, আচ্ছা আমি ডেট যেহেতু এটাকে টাইম স্ট্যাম্প আকারে নিব, তো আমি একটা কাজ করি, ডেট ডট গেট আওয়ার্স এভাবে নিচ্ছি, মানে একদম আওয়ার মিনিট সেকেন্ড ওই ফরম্যাটে দেওয়ার জন্য এইটা। তারপরে হচ্ছে ধরেন এরকম, এটাকে কপি করি, সরি এখানে একটা ভুল করেছি, এই। তো এই জিনিসটাকে আমি কপি করি, এটা গেল আওয়ার্স, গেট আওয়ার, তারপরে হচ্ছে মিনিটস, সো MINUTES মিনিটস, তারপরে হচ্ছে গেট সেকেন্ডস, এই কটা দিলাম এবং তারপরে সেই ইম্পর্টেন্সটাও দিবে, তারপরে এই, সো এখানে হচ্ছে জাস্ট ইম্পর্টেন্সটা এবং ফাইনালি আরেকটা কোলন দিয়ে সে মেসেজটা দিয়ে দিবে, এই। সো সিম্পল আমার একটা লগ ফাংশন, যেটা হচ্ছে আসলে মানে এই কটা জিনিস ইয়ে করবে আর কি। এখানে কি বলছে, রিকোয়ার্ড এ ফাংশন, ও সরি এটা তো কি করেছি, ফাংশন লগ, এই হয়ে গেল। সো আমার লগ ফাংশনটা রেডি। হ্যাঁ, এখন চলেন এটাকে কারি করি। হ্যাঁ, তো সেটাকে করার জন্য আমার তো লোডাশ ইনক্লুড করাই আছে। সো আমি যেটা করছি, ধরেন লেট লগ ইজ ইকুয়াল টু আন্ডারস্কোর ডট কারি, আমার তো আন্ডারস্কোর ডট কারি আছে, সেটার মধ্যে আমি লগকে দিয়ে দিলাম, তাহলে আমি লগ নামে একটা কারি পেয়ে গেলাম আর কি, কারিড ভার্সন পেয়ে গেলাম। আচ্ছা এখানে কি বলছে, লগ হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড আছে, এটাও লগ, তাহলে এটা আমি দেই কারিড লগ, কারিড লগ, এই হয়ে গেল। তো এখন আমরা এই কারি লগ যেটা বানিয়ে ফেললাম, এবার এটাকে আমরা মানে বিভিন্ন ওয়েতে ইউজ করে দেখি। সো সবার আগে দেখেন কারিড লগ,
এটার মধ্যে ধরেন আমি ফার্স্টে নর্মালি তিনটা যেটা নর্মাল ওয়ে সেটা দিচ্ছি। ধরেন ডেটটা হচ্ছে ধরেন নিউ ডেট, এটা মানে কারেন্ট ডেটটা। ধরেন এটা একটা ডিবাগ মেসেজ, ডিবাগ লগ, ডিবাগ করার জন্য। এবং ধরেন এখানে সাম ডিবাগ, এই টাইপের একটা কথা লেখা আছে, শেষ। সো এটা যদি আমি দেই, দেখেন এই যে আমার আওয়ার মিনিট সেকেন্ড দিচ্ছে, ডিবাগ সাম ডিবাগ, সবকিছু সুন্দর মতো কাজ করছে। আচ্ছা, এখন যদি আমি এটাকে কারিড ফর্মে এখন কল করি, কারিড লগ এবং ধরেন নিউ ডেট এইভাবে দিলাম একটা, তারপরে দিলাম ডিবাগ, তারপরে দিলাম সাম ডিবাগ, দেখেন একই আউটপুট আসছে, কাজ করছে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি মানে কারেন্ট লগ মানে বর্তমান সময়ের লগের জন্য আমি একটা কনভেনিয়েন্ট ফাংশন কিন্তু বানিয়ে ফেলতে পারি। ধরেন লেট, সেটার নাম দিলাম লগ নাও, কারণ আমরা স্টেপিং করতে পারি আমরা জানি, তাই না? সো তাহলে সেটার নাম দিলাম ধরেন লগ নাও এবং কারিড লগ, সেটার মধ্যে আমি জাস্ট নিউ ডেট, মানে আমার তো নিউ ডেটটা কমন এখানে, হ্যাঁ। সো কমন নিউ ডেট মানে বর্তমান সময় লগের জন্য লগ নাও নামে আমি একটা ফাংশন বানিয়ে ফেললাম। যেহেতু কারিড লগ কি করে, আমাকে এখান থেকে একটা, যেহেতু আমি পার্শিয়াল দিয়েছি, নিউ ডেটটুকু শুধু দিয়েছি, একটা প্যারামিটার দিয়েছি, সো তার মানে বাকি প্যারামিটার বাকি আছে, সো এটা একটা রিটার্ন করছে একটা ফাংশন, ভ্যালু না। সো লগ নাও আমি এখন কল করলে কারেন্ট লগের জন্য আমরা একটা ফাংশন পেয়ে গেছি। সো এখন যদি আমি এটাকে ইউজ করতে চাই, আমি জাস্ট বলবো লগ নাও, আমাকে কিন্তু এখন আর ডেট পাঠাতে হবে না। আমি জাস্ট এখন ধরেন বলবো ডিবাগের জায়গায় আমি বলবো আমি ইনফো লগ প্রিন্ট করতে চাই বর্তমান সময়ের, এবং ধরেন এখানে হচ্ছে ইনফো মেসেজ, এই দেখেন কাজ করছে। সো বর্তমান সময়ের এটা কিন্তু সে আমাকে দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, সো তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই যে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখালাম, এটা দিয়ে আমরা কি বুঝলাম? এটা দিয়ে আমরা বুঝলাম যে আসলে আমরা যে কারি যেটা আমরা করছি সেটা মূলত আমাদেরকে যেটা হেল্প করছে, স্টেপিং করতে হেল্প করছে পার্শিয়ালের মাধ্যমে। আমরা যে কোনো একটা পার্শিয়াল বের করে আনতে পারি, এবং কোনো একটা পার্টিকুলার যদি বারবার আমাকে সেই পার্শিয়ালটাকে কমন রেখে পরের স্টেপগুলো করতে হয়, তাহলে আমরা সেটা করতে পারছি কারিডের মাধ্যমে। যে কোনো জায়গা থেকে একটা পার্শিয়াল বের করে নিয়ে সেটাকে আমরা রিইউজ করতে পারছি, বিকজ অফ ইউজিং ক্লোজার আমাদের ভ্যালুগুলো রিমেম্বার থাকছে, এবং কারিড ফর্মে ইউজ করে করে আমরা ফাংশনের কলিংয়ের সময় আমরা মোর, দেখেন এখানে কিন্তু আমার জন্য এটা অনেক ক্লিয়ারিটি। আমি জানি যে লগ নাও মানে আমি এখনকার সময়ে কারেন্ট ইনফো পেতে যাচ্ছি, সো জাস্ট লগ নাও ফাংশনটা ইউজ করবো। আমি তখন তো বারবার ডেট পাস করার কথা না আমার, আমি সেটা করবো না, আমি ইনফো এবং ইনফো মেসেজ দিয়ে দিচ্ছি। জাস্ট আমি এই মানে আমার জন্য মোর এক্সপ্রেসিভ হচ্ছে, মোর ডিক্লারেটিভ হচ্ছে, রাদার দেন আমি কিভাবে পাঠাচ্ছি সেটার দিকে ফোকাস না, কত টাইম সেটাও আমি দিচ্ছি না, কিভাবে দিকে ফোকাস না, আমি হোয়াটের দিকে ফোকাসড। দ্যাট মিনস আমি ডিক্লারেটিভ ওয়েতে লিখছি। ওকে, সো এটা একটা গেল। ফাইনালি আমি একটা শর্টকাট দেখাতে চাই আপনাদেরকে, যেটাও জেনে রাখবেন, সেটা হচ্ছে এই যে আমরা ধরেন আমি একটা কাজ করি, আমার পুরানো ফাংশন মাল্টিপ্লাই, পুরানো এক্সাম্পলটাতে চলে যাই, ABC এটা, এবং সেখানে আমরা কি করেছিলাম, এখানে আমি অ্যারো ফাংশন দিয়ে লিখি, ধরেন এটা ভুল করলাম, কারিড মাল্টিপ্লাই একটা পাবে, তারপরে ধরেন B আসলো, B এসে তারপরে কি হবে, আবার রিটার্ন C আসলো, ফাইনালি রিটার্ন A ইন্টু B ইন্টু সি, এরকম করে আমরা কারিড মাল্টিপ্লাই লিখেছিলাম, তাই না? এইটাকে কিন্তু আরো শর্টকাটে লেখা যায় ইউজিং অ্যারো ফাংশনস। ঠিক আছে, কিভাবে? অ্যারো ফাংশনের সিম্পল সিনট্যাক্স ইউজ করে আমরা জাস্ট এটাকে যেটা করি, ধরেন নাম দিলাম কনস্ট্যান্ট, ধরেন মাল্টিপ্লাই ইজ ইকুয়াল টু, আমি সিম্পলি এটা তো জাস্ট একটা বি ওয়ালার একটা ফাংশন রিটার্ন করে, তাই না? সো তাহলে আমি এভাবে লিখতে পারি না, সেটা আবার সি ওয়ালা রিটার্ন করে এইভাবে। ফাইনালি লাস্টে গিয়ে আমার যেহেতু একটাই লাইন রিটার্ন করে, সো আমি কিন্তু খুব ইজিলি এইভাবে শর্টকাট লিখে ফেলতে পারছি, মোস্ট সিম্পলেস্ট ওয়ে। এখন ধরেন আমি কনসোল ডট লগ, রিটার্ন তো এখানে হবে না, সরি রিটার্ন হবে না, এক লাইনে চলে আসলে আমরা জানি আরো ফাংশনে রিটার্ন লিখতে হয় না, মাল্টিপ্লাই, তারপরে আমি ধরেন 5 6 7 এটা দিলাম, আচ্ছা সরি ভুল করলাম, তো কারিড ভার্সন, সো 5 6 7 এই 210। সো এটা দেখালাম এই জন্য যে শর্টকাটে কিভাবে ওয়ান লাইনে লেখা যায় কারিড ভার্সন, কত সিম্পলি। আপনারা অনেক সময় অনেক এক্সাম্পল এরকম দেখবেন, যেন ভরকে না যান, সেজন্য এটাও দেখিয়ে দিলাম। সো তাহলে
এই হচ্ছে আমার মোটামুটি কারিং প্যাটার্নের আমার সবকিছুই মোটামুটি আপনাদেরকে বলে দিলাম। কারিং বলতে গিয়ে আমরা কিভাবে এটা ক্লোজারের সাথে রিলেটেড, ক্লোজার থেকে এসছে সেটার কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার করলাম, কারিরের শর্টকাট ভার্সন দেখালাম, কিভাবে পার্শিয়ালের মাধ্যমে আমরা স্টেপিং করতে পারি সেটা আমরা দেখালাম, কিভাবে নিজে নিজে একটা কারি কনভার্টার ফাংশন লেখা যায় ভিতরে ভিতরে সেটা কিভাবে কাজ করছে সেটার একটা ইমপ্লিমেন্টেশন দেখালাম, প্লাস লোডাস দিয়ে কিভাবে আপনারা ওই কারি কনভার্টার ফাংশনটা ইউজ করতে পারেন সেটাও আমি আপনাদেরকে দেখালাম। সো কারি রিলেটেড আশা করি সবকিছুই মোটামুটি আমি একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ইন্টারভিউ ফেস করতে গিয়ে কারি রিলেটেড আর কোনো প্রবলেম আপনাদের হওয়ার কথা না। এছাড়া জানার তো শেষ নাই, আমি সবকিছু জানি না। সো যদি আরো জানতে চান কারিং নিয়ে, আপনারা, আমি কিছু রিসোর্সের লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো ভিডিওতে, দেখে নিন। আমার ভিডিও ডেসক্রিপশনে অনেক ইনফরমেশন থাকে, কাইন্ডলি সেটা ইগনোর করবেন না, কারণ আমি আপনাদের কমেন্ট দেখে অনেক সময় দেখতে পাই যে আপনারা আসলে ভিডিও ডেসক্রিপশন কেউ পড়েন না, সবার সময়ের অনেক অভাব আসলে। তো তাহলে আমাদের কথাটা একটু চিন্তা করুন, যারা আমরা প্রফেশনাল কাজ করার পাশাপাশি আপনাদের জন্য একটু টিউটোরিয়াল বানাই, অনেক সময় কষ্ট করে ম্যানেজ করে, আপনারা জাস্ট একটা ভিডিও ডেসক্রিপশন যখন পড়েন না তখন আসলে আঘাত লাগে, হৃদয়ে কষ্ট লাগে, ঠিক আছে? সো এনিওয়েজ, এটা বললাম। তো যাই হোক, আশা করি আপনাদের কারিং নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, এবং যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, কোনো কোশ্চেন থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনি টাইম ইন দ্য কমেন্ট সেকশন, আর আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, সেখানেও আস্ক করতে পারেন। ওখানে একটা কমিউনিটি আছে, আশা করি তারা হেল্প করবে বা আমি নিজেও হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।